34টা সংস্কার। আমাকে বলুন প্লেসমেন্ট সেল আগের শিক্ষামন্ত্রী পাশে বোধহয় আছে, জিজ্ঞাসা করবেন প্লেসমেন্ট সেল কলেজগুলিতে ছিল কিনা। শুধুমাত্র আগে প্লেসমেন্ট মানুষ মনে করতো ইঞ্জিনিয়ারিং কলেজে বা পলিটেকনিক কলেজে প্লেসমেন্ট হয়। প্রতিটি কলেজে প্লেসমেন্ট সেল হয়েছে এবং বিভিন্ন সংস্থা এসে তাদের প্রতিটি কলেজ থেকে প্রতি বছর, করোনার কারণে গত বছর বন্ধ ছিল, প্রতি বছর লোক নিয়ে যাচ্ছে। এটা আমার তথ্য আছে, বিধানসভা অধিবেশন আসছে, সেদিন বলবো যে প্লেসমেন্ট সেল কাকে বলে। সেখানে আমরা অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার একটা নতুন ধরনের রিস্ক, একটা ঝুঁকি নিয়ে কাজ করছেন। ঝুঁকিটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন ঝুঁকি নিন, যদি জেতেন তাহলে আপনি নেতৃত্ব করবেন, যদি হারেন তাহলে আপনি বলতে পারবেন, আপনার সঠিক পথ দেখাতে পারবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঝুঁকি নিয়ে কাজ করছে, রিস্ক নিয়ে, যে আমি, স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটা জায়গায় এনে দেওয়া হয় তাহলেও পর্যাপ্ত হবে না যদি মানুষকে স্বাবলম্বী না করা যায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রিস্কটা নিচ্ছেন এবং আমাদের রাজ্যে প্রথম যেদিন আমাদের যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পাই, এর আগে শচীন সিং, সুকুমার সেনগুপ্ত, দশরথ বাবু, নৃপেন বাবু, মানিক বাবুরা ছোট ছিলেন, ওরা বলতো প্রশাসনিক বিষয় মানে 4 বছরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কি ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই ডেভেলপমেন্টে আর কোথাও খামতি আছে কিনা, বিশেষ করে পরিকাঠামো উন্নয়ন যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা হবে এবং সেই ব্যাপারে পৃথক পৃথকভাবে, যেমন সন্ধ্যা 6টায় মোহনপুর বিধানসভা নিয়ে কথা বলবে, সেরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। অর্থাৎ পরিকাঠামো উন্নয়নে কোনো খামতি আছে কিনা বা কি হয়েছে, যেমন আমার এখানে মোহনপুর বাজার ডেভেলপমেন্ট হয়েছে, যেমন আমাদের টাউন রয়েছে, সেখানে কোর্ট বিল্ডিংয়ের অলরেডি টেন্ডার কল করেছে, যেমন সংস্কৃত বিল্ডিংয়ের কাজ চলছে, সংস্কৃত ইউনিভার্সিটির একলব্য মডেলের কাজ চলছে, স্কুলের বিল্ডিংগুলি যেগুলি শুরু হয়েছিল এই আমলে, আমাদের আমলে, সেগুলি কতটুকু কমপ্লিট হয়েছে, কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা বাকি রয়েছে, কোন রাস্তাটা ট্রাইবেল এলাকার বাকি রয়েছে, বা যা বিষয় বিশেষ করে আমি যতটুকু জানি, এখানে না গেলে আমি বুঝতে পারবো না। আমার কাছে যে চিঠি এসছে সেই চিঠির মতে আমি দেখছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কোথাও খামতি আছে কিনা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের সাথে। এই বৈঠক কি পূর্ব নির্ধারিত ছিল না? তো কি আপনাদেরকে কেউ বলেছে জরুরি? না, এরকম এই ধরনের বৈঠক কি প্রতি বছরই হয়? এটা আমাদের, হ্যাঁ, যেমন বাজেট অধিবেশন আসছে, আমাদের ডেপুটি সিএম কালকে 22 তারিখ মিটিং ডেকেছে। বাজেট আগে ছিল না, আগে এগুলি ছিল না, আগে বলতে অতীতে আমি দেখিনি, কিন্তু গত 2 বছর ধরে বাজেট করতে গিয়ে দপ্তরের, এটা আবার সব এমএলএ ডাকবে না, প্রতিটি দপ্তরের বাজেটে তারা অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী যে বাজেটটা প্লেস করতে যাচ্ছে, সেই বাজেটে শিক্ষা দপ্তরের কোন বিষয়গুলি তোলা দরকার, কোন বিষয়গুলি রাখা দরকার, যেমন স্যালারি খাতে আমাদের কত রাখা দরকার বা অন্য কী খাতে দরকার, যদিও অর্থ দপ্তর করে কিন্তু তবুও বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে নেয়। এটা আমি যতটুকু জানি 22 তারিখ একটা চিঠি পেয়েছি, আগামী 22 তারিখে চিঠি, গতকাল চিঠি পেয়েছি, 22 তারিখে এরম একটা মিটিং অর্থমন্ত্রী নেবে। আর এটা যতটুকু আমি জানি, আমার কাছে যে চিঠি এসে সেই চিঠিতে আমাদের পিএসদের জানিয়ে দিয়েছে যে বিধানসভা ভিত্তিক আলোচনা করবে। এটা যতগুলি বিধানসভা আছে, বিশেষ করে আমার বিধানসভা কেন্দ্রের এমএলএ যতটুকু জানবে, একজন
মুখ্যমন্ত্রীর পক্ষে সবটা জানা নাও থাকতে পারে, কারণ জনপ্রতিনিধিরা বিধানসভা নির্বাচনের আগে আমরা অনেক কথা বলি। তো সুতরাং সেগুলি কতটুকু পূর্ণ হয়েছে এবং কতটা বাকি রয়েছে, কতগুলি চলছে, এই বিষয়গুলি আলোচনা। আপনি বিধায়ক হিসেবে কতটা স্যাটিসফাইড আর কি, মানে যা কিছু উন্নয়ন আমি ব্যক্তিগতভাবে আমার বিধানসভা কেন্দ্র ভিত্তিক বলছি, আমাদের এখানে ডেভেলপমেন্টের অতীতে খুব কম হয়েছে, খুবই কম হয়েছে। 25 বছর, যদিও বিরাট সময় 25 বছর, আমি 30 বছর ধরে প্রায় 30 বছর 29 বছর ধরে জনপ্রতিনিধি। সুতরাং আমার এলাকার ডেভেলপমেন্ট হয়েছে না হয়েছে আমার থেকে বেশি কারো জানার কথা না। তো যেগুলি 25 বছরে অনেক কিছু হয়নি, যেমন আমাদের একটা কনফারেন্স হবে গ্রামীণ জেলা কটা? গ্রামীণ জেলা 4টা, 3 আর 4টা বিধানসভা কেন্দ্র। একটা কনফারেন্স হবে, সেখানে যেতে হবে রানীর বাজার। যেহেতু কোনো বড় টাউন হল নেই, কোথায় মিটিংটা হবে? সেই জন্য গ্রামীণ জেলার, এটা আমি জেলা বলতে এটাকে পশ্চিম ত্রিপুরা বোঝাচ্ছি না। আমাদেরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাও, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা এবছর 50 বছর আমরা পূর্ণ করেছি, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারিনি। অথচ এই 50 বছরের মধ্যে 35 বছর কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছিল এবং 5 বছর পূর্ণ শুধু কংগ্রেস ক্ষমতা ছিল, 5 বছর জোট সরকার ক্ষমতা ছিল। তো এই যে জিনিসগুলি, এগুলি এতদিন পরে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা বাজেট প্লেস করছি, স্বাবলম্বী হওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। স্বাবলম্বী না করলে আপনাদের যে পরিকাঠামো রয়েছে, এই পরিকাঠামো কিন্তু আপনারা পাচ্ছেন? আপনাদের যে পয়সা পান, আপনারা কি চলতে পারছেন না? এই জন্য ঝুঁকি নিচ্ছে, রাজ্যকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য প্ল্যানিং করে কাজ করছে। আপনার 5,000-এর উপর আমরা ভাবতে হবে, প্রথমেই ভাবতে হবে আমরা কিন্তু 4 বছরের মধ্যে 2 বছর কিন্তু করোনা চলে গেছে, আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। তারপরেও কিন্তু যতটুকু হয়েছে পরিসংখ্যান নিয়ে কোনো দিন যদি সুবিধা হয় আপনারাই একমাত্র মেইন মাধ্যম বিরোধী দলের নেতাকে আর মুখ্যমন্ত্রীকে বা আমাদের দলের কোনো নেতৃত্বকে বসিয়ে দিন একবার, এবং কাগজ ধরে সমস্ত কিছু বুঝিয়ে দেবে, হাতে কলমে বুঝিয়ে দেবে যে ডেভেলপমেন্ট কি হয়েছে। আচ্ছা স্যার, আরেকটা প্রসঙ্গ, এই যে সমগ্র শিক্ষা অভিযান হয়েছে, হ্যাঁ, বা টেট টিচাররা অনেকেই রেগুলার এখন হচ্ছেন না, আপনাদের মুশকিল হলো আপনাদের একটা বাদ দিয়ে একটা নিউজ দেখান, এই জন্য আপনাদের সাথে রিঅ্যাক্ট করতে আমার ভয় লাগে। যখন একটা সংবাদ পরিবেশন করবেন, এতটুকু যদি দায়বদ্ধতা না থাকে, শুধু আমি একটা বক্তব্য রাখলাম, সেই বক্তব্যের একটা অংশ আপনি দেখাচ্ছেন, আরেকটা অংশ দেখাচ্ছেন না, এটা কি অর্থ বলুন? আপনি যদি সঠিক তথ্য ইনফরমেশন করবেন, সবটা বলুন, জনগণ চয়েস করে নেবে কোনটা কারে কোনটা না। আমি একটা কথা বলে দিলাম, সেটাকে পাঠ করে নিয়ে আপনি ছাড়ছেন, তো এটা কেন আমি দেব বলুন? 1 নম্বর তবু বলছি, সমগ্র শিক্ষা এটা একটা স্কিম, এবং কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় এর থেকে বেশি টাকা আমরা দেই। এবার হাইকোর্টের রায় অনুযায়ী আমরা সমগ্র শিক্ষাকে একটা ভালো অংশকে আমরা রেগুলার করে নিচ্ছি, রেগুলার পুরো, আর বিরাট অংশকে রেগুলার স্কেল দিচ্ছি। একটা হলো রেগুলার করে নিচ্ছি, এর মধ্যেই আশা করি ফেব্রুয়ারির মধ্যে ফাইল টাইল সব ক্লিয়ার হলে ফেব্রুয়ারির মধ্যে তারা রেগুলার হয়ে যাবে। আরেকটা অংশ, বিরাট অংশ, তারা রেগুলার স্কেল পাবে। রেগুলার আর রেগুলার স্কেল এক কথা নয়, এবং যারা রেগুলার হবে তারা পুরো বেতন পাবে, আর যারা রেগুলার স্কেল পাবে তারা যদিও বিভিন্ন তারিখের, এটা অর্ধেক করে নিউজ দেখাবেন না, যারা রেগুলার স্কেল পাবে তাদের এক দিন এক একজন জয়েন করেছে, সেই জন্য বেতনে হেরফের হবে। তবে যারা বিরাট অংশ, তারা
4,500 থেকে 5,500 পর্যন্ত তাদের বেতন বাড়ছে। লজ্জা দেবেন না, আমি ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র, সুতরাং এই ব্যাপার নয়। আমার তো মনে হয় আপনাদের এই প্রশ্নটা হলো আসল প্রশ্ন। আমি বলছি, শুনুন, এই গুটি গুটি বৃষ্টি পড়ছে, আপনাদের এই কোশ্চেনটা হলো বোধহয় আসল কোশ্চেন। এগুলি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকুন, 5 বৎসর নয়, কিছুই দেখেননি প্রায়, আর জানি 2 বিধায়ক আর 5 বিধায়ক বলছে লাইন নাকি লম্বা। শুনুন, লম্বা এটা লম্বা তো হবে, কোন দলের লম্বা হবে সেটা যারা ছেড়ে গেছে তাদের তো এটা দেখুন না, অপেক্ষা করুন। আমি এগুলো নিয়ে বিতর্ক করতে চাই না। প্রথম প্রশ্ন হলো যে ডেভেলপমেন্ট হয়েছে, আমি শুনেছি কোনো বিধায়ক বা কোনো বিধায়ক বলবো না, কোনো গান পাপি বলছে যে একটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি, আমি যতটুকু জানি, পাশেই তো মানিকবাবুর কোয়ার্টার আছে, একটু জিজ্ঞেস করুন না উন্নয়নের মাপকাঠিটা কাকে বলে। বা আপনারা তো আমার থেকে বিদগ্ধ, আমাকে বলুন তো দেখি উন্নয়নের মাপকাঠিটা কি বলুন। আপনারা তো আমার থেকে সবাই শিক্ষিত, আপনারা সবাই শিক্ষিত। উন্নয়নের মাপকাঠি কি? আমাদের রাজ্যে উন্নয়ন হয়েছে কিনা কে ঠিক করবে? নির্বাচনে ঠিক করবে জনগণ। কিন্তু কোনো রকম মানে মনে করতে পারে, তাদের রাইট রয়েছে, মনে করতে পারে যে না আমাদের সবটা পাইনি, হাইকোর্টের রায় মোতাবেক আমরা সেটা করব। হাইকোর্টের রায় মোতাবেক করছি, আমি হাইকোর্টের রায়ের বাইরে কিছু করতে পারবো না। তো সুতরাং হাইকোর্টের রায় মোতাবেক সব করছি। হাইকোর্টের রায় মোতাবেক যা করতে যাচ্ছি সেটা যদি বলে, হাইকোর্ট বলে না আপনারা রায় অনুযায়ী করেননি, আমরা সেটা মেনে নেব। সুতরাং এটাকে ভয়ের কিছু নেই, এটা তো হাইকোর্ট আছে, এখানে মাঝখানে সরকার কিছু করতে পারবে না। হাইকোর্টের রায় মোতাবেক করছি। মনে রাখবেন, মন্ত্রী এক কথা আর একটা মন্ত্রীর দপ্তরের জিনিস এক কথা। তো হাইকোর্টের রায় মোতাবেক করছি। যদি তারা ডিসস্যাটিসফাইড হলে তারা হাইকোর্টে বলতে পারবে স্যার আপনারা যে রায় দিয়েছেন সেই রায়গুলি মোতাবেক আমরা পাইনি, তাহলে আমরা কারেকশন করে নেব, কোনো চিন্তা ভাবনা নেই। আমি তাদের আশ্বস্ত করছি হাইকোর্টের রায় মোতাবেক সব কিছু হবে, এর বাইরে কিচ্ছু হবে না, কোনো চিন্তার নেই। আপনি ধরুন, আমি দেখেছি কেউ কোনো মিডিয়া বলছে মানিকবাবুর কাছে গেছে, মানিকবাবু কী করবে? সিপিএম পার্টি অফিসে গেছে, সমগ্র শিক্ষা অভিযানের কিছু মানুষ। আরে সমগ্র শিক্ষা অভিযানের তো তাদের আমলে তো সেগুলি সমস্ত কিছু, উনি কি করবে? উনি কিছু করতে পারবে? এখন তো হাইকোর্টের রায়, নাকি উনি হাইকোর্ট থেকে উঁচু? হাইকোর্টের রায় মোতাবেক আমরা সবটা করব। যদি কোনো ভুল থাকে, মনে করে কারো মনে সন্দেহ হতে পারে, 5,000 মতো টিচার আছে, কেউ মনে করতে পারে না আমাদের রায় অনুযায়ী হয়নি, হাইকোর্টে যাবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করে নেব। ঠিক আছে? আর কিছু সবাই বলছে আপনার বিধানসভার সবথেকে ভালো কাজ হয়েছে, অনেকে বলছে স্যার। তো এর মাঝখানে উন্নয়ন হয়েছে কি হয়নি এটা কে ঠিক করবে? এটা একটা মাপকাঠি রয়েছে। নীতি আয়োগ প্রতি বছর সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে পৃথকভাবে সেটা ঠিক করে, এবং কোথায় কি হয়েছে এটার একমাত্র হলো পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু গড় আয়। আমাদের রাজ্যের মাথাপিছু গড় আয় বর্তমানে ভারতবর্ষের জাতীয় গড় আয়ের থেকে বেশি, এবং 1,29,000 টাকা হলো সর্বশেষ যে রেকর্ড। 1,29,000 টাকা হলো পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যের মানুষের মাথাপিছু গড় আয়। পশ্চিমবঙ্গের হলো 1,15,000। তো এবং এটা যখন মানিকবাবুরা ক্ষমতা ছিলেন তখন ছিল 1,444 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 29,000 টাকা পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। কেউ বলবে ব্যাখ্যা এরকম করা যায়, বিরোধী দলে থাকলে বিভিন্ন রকম ব্যাখ্যা বলছে, যেটা যে বৈষম্য হয়েছে, যারা বড় হয়েছিল তারা আরো বড় হয়েছে, আর গরিবরা আরো গরিব। এবার আমাকে বলুন, তাদেরকে জিজ্ঞেস করুন মাপকাঠিটা কি?
এখন পর্যন্ত ভারতবর্ষ নয় পৃথিবীতে যে মাপ, তো তাহলে সেই জন্য তারা গান পাপি, তাহলে জানে তারা, বলুন না কি কি কাকে বলে। এটা হতেই পারে, এটা হতেই পারে, কিন্তু পার ক্যাপিটা মাথা পিছু গড়ায় না বেড়েছে বলেই তো রাজ্যের রাজ্যের আয় বেড়েছে। তো এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আপনারা জানেন ত্রিপুরাতে শুধুমাত্র উন্নয়ন যদি আপনি মনে করেন, আমি 50,000 চাকরি দিয়ে দিলাম, এটাকে যদি উন্নয়ন, আমার সাথে কাগজটা নেই, নতুবা আপনাকে দেখিয়ে দিতাম। উন্নয়ন আমাকে বলুন তো দেখি, কটা ফ্লাইট ত্রিপুরা রাজ্যে আপ ডাউন করে? 18টা ফ্লাইট পার ডে প্রতিনিয়ত উঠছে নামছে, উঠছে নামছে। কটা ট্রেন এই রাজ্য থেকে প্রতিনিয়ত চলছে? 15টা ট্রেন, যেগুলির জন্য কোনো আন্দোলন করতে হয় না। আপনারা জানেন এর মধ্যে দেখবেন আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হয়ে যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, ঢাকা যাচ্ছে। তো এগুলি, এবং জাতীয় সড়কে সারা রাজ্যকে মুড়ে ফেলা হচ্ছে। আপনি যদি বলেন, আপনারা জানেন যে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে, 70% রেল ইয়ার্ডের কাজ শেষ। এই ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা, কিন্তু আমার ধারণা এটা আর মাস 2 লাগতে পারে। প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা, সাংগঠনিক জেলা, সেই জেলাতে একটা মিটিং করতে গেলে আমাকে মিটিং করতে যেতে হচ্ছে রানীবাজার। তো সুতরাং টাউন হল পর্যন্ত আমাদের ছিল না। সংস্কৃতি, শিল্প সংস্কৃতি এবং সাহিত্য এইসব নিয়ে একটা, এমনকি রাজনৈতিক দলের মিটিংয়ের জন্য একটা বড় টাউন হল নেই। সেজন্য এখন আমাদের সেই টাউন হলের কনস্ট্রাকশন চলছে বিরাট এলাকা জুড়ে। আপনি দেখবেন চমনি জায়গাটার নাম, সেখানে বিরাট কনস্ট্রাকশন চলছে। আপনার ভালো করে কোর্ট বিল্ডিং হওয়া উচিত ছিল অনেক আগে, এখন মাত্র কোর্ট বিল্ডিং। আমাদের ভাবতে হবে 5 বছরের মধ্যে 4 বছর এখনও সম্পন্ন হয়নি, আগামী মাসে সম্পন্ন হবে। এই 4 বছরের মধ্যে 2 বছর চলে গেছে করোনা, তারপরেও যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, মানে পরিকাঠামো উন্নয়ন। আমি বারবার একটা জিনিস বলছি, উন্নয়ন অনেক কিছু আছে, পরিকাঠামো উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে খুশি। রতনবাবু, রাজ্য রাজনীতিতে আপনি চাণক্য নামে পরিচিত, এইগুলি সবকিছু ঠিকঠাক আছে বিজেপি চাণক্য কথাটা বড় কঠিন। আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের চাণক্যর কথা বলছেন বোধহয়। ওনার মতো হতে পারলে আমি গর্ব অনুভব করতে পারতাম। আমি না, শুধু ওনার মতো চাণক্য ভারতবর্ষে আর দ্বিতীয়টা হয়েছে কিনা আমি জানি না। সুতরাং ওনার সাথে আমার নামটা জড়িয়ে আমাকে অযথা লজ্জা দেবেন না। আমি পরিকাঠামো উন্নয়নে এটা ত্রিপুরার মতো, আপনার নর্থ ইস্ট আসাম আগের থেকে বড় স্টেট, সেখানে আমি কম্প্যারিজন করতে যাব না। এই যে আমাদের ছোট রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্য পরিকাঠামো উন্নয়নে অনেক বেশি এগিয়ে গেছে। এবার যদি বলুন যে ঠিক আছে, আপনার আমাকে বলুন তো দেখি, যে দেখবেন মানিকবাবুরা, বাদলবাবুরা বলবে রেগায় বর্তমানে কাজের ক্ষেত্রে ত্রিপুরা 2য় স্থানে রয়েছে। প্রথম স্থানটা কার? মিজোরামের। গত বছর আমরা কতদিন দিয়েছি কাজ? মাথা পিছু গড় আমরা দিয়েছি 75 দিনের কাজ। 17-18তে কাজটা কত ছিল? মাত্র 36 দিন। 18-19-এ করেছি 46 ডেজ। 19-20-তে আমার ঠিক মনে নেই। এখন গতবার আমরা দিয়েছি 75 দিন। এই বছর এর মধ্যেই 67 দিন ক্রস করে গেছে, আরও কিন্তু মার্চ মাস বাকি রয়েছে। কি ক্ষেত্রে বলবো, আমরা কোন ক্ষেত্রে বলবো? স্বাস্থ্য পরিকাঠামো। আজকে মানিকবাবু বড় কথা বলছে। করোনার সময় আমরা কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। কিছু ছিল কি? করোনা আমাদেরকে অনেক কিছু ক্ষতি করেছে, কিন্তু ডেভেলপমেন্ট করেছে একটা জিনিস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি করোনার কারণে স্বাস্থ্যক্ষেত্রে। তো এগুলি বিভিন্ন বিষয় রয়েছে। শিক্ষা 9 বছর বাজেট থেকে আরও বেশি সুন্দর বাজেট হবে, এটা নিয়মিত। মানে যখন কোথায় লেখুনা আছে কিনা বিভিন্ন দপ্তরে সেটা দেখে নিয়ে এই জন্য শেয়ার করছি। কালকে পরশুদিন অর্থমন্ত্রী ডাকছে প্রত্যেক মন্ত্রীদের, সেখানেও আবার আলোচনা হবে। বাজারে ফাঁক পুকুর থাকলে আমরা বলে দেবো।
ঠিক আছে। আলোচনা হতে পারে, কারণ যারা দলত্যাগী এবং পদত্যাগী মানে বিধায়ক পদ থেকে যারা ইস্তফা দিয়েছেন তারা বলছেন আরও বেশ কিছু বিধায়ক নাকি তাদের দলে ভিড়তে চাইছেন, কি বলবেন ম্যাডাম? এটা আমি মানি না, কারণ দেখুন আমি তো সরকারের মুখ্য সচেতক, সব বিধায়কদের সঙ্গে আমার সরাসরি 1 to 1 কথা হয় এবং আজকের মিটিংয়ের নিমন্ত্রণটা পর্যন্ত আমিই করেছি। সুতরাং রাজ্যে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়নি। এটা আপেক্ষিকভাবে কিছু মানুষের কাছে মনে হলেও ভারতীয় জনতা পার্টির কাছে এটা কোনো সংকট নয়, কোনো জটিলতা নয়। দেখুন এটা তো অ্যাকচুয়ালি এটা ওই বিধানসভা কেন্দ্রে কতখানি প্রভাব পড়বে ওই বিধানসভার সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা বুঝবে, কিন্তু আমাদের সংগঠন মজবুত। এমন নয় যে 6 আগরতলা এবং আমাদের 8 বর্দোয়ালি কেন্দ্রে আমাদের সংগঠন দুর্বল, এরকম বিষয় নয়। সুতরাং এবং এটা তো পরিষ্কারই ছিল, আজকে হয়তো ওনারা চলে গেছেন, কিন্তু 2019 সাল থেকে আমরা দেখছি একটা ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা চলছিলেন এবং সেইভাবেই তারা কাজ করছিলেন। সেটা আমাদের কাছে পরিষ্কারই ছিল যে হয়তো তারা বেশি দিন সরকারের সাথে থাকবেন না। অক্সিজেন যোগাবের প্রত্যেক বিধায়কের মধ্যে, এটা আমি প্রথমেই বলেছি। কারণ আরেকটা জিনিস হলো, দেখুন আমরা তো বিগত সময়ে অনেক সরকার দেখেছি, আমরা আমাদের যিনি বর্তমান বিরোধী দলনেতা রয়েছেন তাকেও আমরা দীর্ঘদিন পেয়েছি, 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। এই ধরনের পদক্ষেপ নিতে আমরা কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রত্যেক বিধায়কের যে সম্পর্ক, এই সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি, সুতরাং 60টি বিধানসভা কেন্দ্রেই তিনি আন্তরিকভাবে কাজ করছেন এবং সবসময় খবরাখবর নিচ্ছেন ডেভেলপমেন্ট এবং সমস্ত সাংগঠনিক যারা দেখভাল করছেন, সাংগঠনিক প্রধানরা রয়েছেন, তাদেরকে নিয়ে আজকে একটা ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে মিটিং ডেকেছেন। এটা রাজ্যের বুকে প্রথম এভাবে হচ্ছে, এজন্য আমরা খুব গর্বিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা 4 বছর কমপ্লিট করতে যাচ্ছি। আগামী মার্চের 9 তারিখে আমাদের সরকারের 4 বছর পূর্ণ হবে। এরই মধ্যে বিধায়করা সরকারের তরফ থেকে কী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যার কেন্দ্রে করেছেন, এই বিষয়গুলি নিয়ে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সবার থেকে একটা লিস্ট আনিয়েছেন। যেমন বিধায়কদের থেকে এনেছেন, এমন মণ্ডল মানে সংগঠন থেকে এনেছেন, তেমনি ডিপার্টমেন্ট ওয়াইজ মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আনিয়েছেন। তো এগুলো নিয়ে আজকে চুলচারা বিশ্লেষণ হবে এবং বিধায়কদের যদি কোনো আরও যার এলাকায় যদি মনে করেন যে ওই এলাকায় আরও কিছু করণীয় দরকার, সেগুলি নিয়ে আজকে খোলাখুলি আলোচনা হবে। কারণ এই সরকার একটা বিকাশমুখী সরকার, ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যেও একটা বিকাশমুখী সরকার চলছে। রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট আপনারা দেখছেন যে নতুন এয়ারপোর্টে নামলে পরেই বিগত দিনের ইতিহাসকে মুছে ফেলে দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, এর আগে আমরা কখনো দেখিনি। আমাদের সম্মানীয় মেয়র সাহেব যেভাবে আগরতলা রাজধানী বুকে পরিষ্কার করে সেখানে মানুষের সুবিধা করে দিচ্ছেন, এই বিষয়গুলির দিকে কিন্তু রাজ্য সরকার যত্নবান। তো আজকে এই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা হবে, যেখানে সবকটি বিধানসভা, সে আমাদের জোট সঙ্গী হোক কিংবা ভারতীয় জনতা পার্টি এমএলএরা হোক, প্রত্যেকেই থাকছেন এখানে। ক্ষেত্রে কল্যাণী রায় প্রথম যখন বিধায়িকা হয়েছিলেন তারপর তো নিশ্চয়ই তার এলাকার উন্নয়নের ক্ষেত্রে কিছু পরিকল্পনা নিয়েছিলেন, সেই পরিকল্পনাটা কতটা বাস্তবায়িত হয়েছে, কত শতাংশ যদি বলেন? নিশ্চয়ই দেখুন আমি একটা কথা বলি, সেখানে তেলিয়ামুড়া থেকে সুমন ঘোষ আমার সঙ্গে আছেন, আমার মণ্ডলের সেক্রেটারি। আমাদের তেলিয়ামুড়াতে একটা কাইপেং বলে একটা জায়গা রয়েছে, ক্যালরিং, এখানে কাইপেং প্রজাতি থাকে। কোনো সরকার তাদের একটা ব্রিজের দরকার ছিল এবং তারা মনে হচ্ছিল যে অন্য একটা দ্বীপে বাস করে, তেলিয়ামুড়ায় বাস করে না, এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল। যখন ভারতীয় জনতা পার্টির হয়ে আমি কাজ করতে শুরু করি তেলিয়ামুড়া 2016 এবং 17, তখনও এটা পরিষ্কার ছিল না যে তেলিয়ামুড়ায় আমি নমিনেশন পেতে যাচ্ছি, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সংগঠিত করার জন্য, মজবুত করার জন্য আমি তেলিয়ামুড়ায় কাজ করছিলাম। ওই কেলরিং এলাকাতে আমি গিয়ে যখন দেখলাম যে এই জায়গাতে 50 থেকে 60টা পরিবার রয়েছে যারা কাইপেং প্রজাতি, এবং তারা একটা দ্বীপের মতো একটা জায়গায়, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সেই জায়গায় তাদেরকে কথা দিয়েছিলাম যদি ত্রিপুরাতে সরকার পরিবর্তন হয় তাহলে আমি একটা ব্রিজ করে দেব। যখন আমি নমিনেশন পেলাম তখনও গেছি, এই মানুষগুলি একবার, তখন সিপিএম সরকার যখন ছিল, মানুষগুলো একবার ভোটাধিকার বয়কট করেছিল। সেখানে এডিসি নির্বাচন বা স্থানীয় কোনো নির্বাচন ছিল, তারা বয়কট করেছিল, তারা আসাম আগরতলা ব্লকেট করেছিল।
আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে যখন আমি নমিনেশন পেয়েছি যে আমি যদি জিততে পারি বা যদি নাও জিতি, যদি সরকার পরিবর্তন হয়, আমি ওই এলাকায় ব্রিজ করে দেব। এবং আপনারা জেনে খুশি হবেন যে সরকার পরিবর্তনের 8 মাসের মাথাতে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ব্রিজ করে দিয়েছেন, যেটা আজকের দিনে একটা সেলফি পয়েন্ট। এত সুন্দর একটা স্টিল ব্রিজ করেছেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং সেখানে সেলফি তুলেন, এবং যোগাযোগ ব্যবস্থা পুরোটাই এত সুন্দর হয়েছে। আশা করি কেলরিং এলাকার মানুষ, কাইপেন প্রজাতির ভাই বোনেরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কখনো ভুলবেন না। তেলিয়ামুড়া আমরা দেখুন একটা ব্রিজ আছে যেটা আমরা কালেকটিভলি চিন্তা করি, ওই যে টুকরে টুকরে গ্যাং যেটা শিক্ষামন্ত্রী বলেছে সে বিষয়ে ভাবে আমরা চিন্তা করি না, কালেকটিভলি হলিস্টিক ওয়েতে আমরা চিন্তা করি। প্রতিটা দপ্তরে বাজেট বৃদ্ধি করা হবে, কারণ আমাদের যে প্রকল্পগুলো বা আমাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতিগুলি অনেক কিছু পূরণ করতে হবে, কিছু কিছু বাকি রয়েছে, অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। ক্রীড়া দপ্তরে আমি এই কথা বলবো, এমনও কিছু রয়েছে যেগুলো প্রতিশ্রুতিতে ছিল না, সেগুলো আমরা করছি এবং আগামী দিনেও করব। তথ্য সংস্কৃতি দপ্তরে যেগুলো বিগত দিনের প্রতিশ্রুতিতে ছিল না কিন্তু আমরা করছি, আগামী দিনেও আমরা করব বাজেট বৃদ্ধি করে। ডিডব্লিউএস ডিপার্টমেন্ট যে পানীয় জল দপ্তর, আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ডিংয়ে চলে এটা, জল জীবন মিশন। উই স্টার্টেড ইট ফ্রম 3%, নাও উই আর অলমোস্ট 42%, অ্যান্ড নেক্সট কাপল অফ মান্থস ইট উইল বি 45%। আমাদের 30,000-এর মতো কানেকশন রেডি রয়েছে। তো আমাদের মিশন মোডে কাজ চলছে এবং আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করব যে আমরা সারা রাজ্যের মেজরিটি জায়গাতে আমরা জল প্রদান করতে পারবো, পানীয় জল পরিশুদ্ধ পানি মানে আসতে শুরু করেছি উমাকান্ত মাঠে। মানুষ যেখানে হারিয়ে গেছিল মাঝখানে 2 বছর পরে কোভিডের জন্যে আলোচনা করা যায়নি, খেলাধুলা করা যায়নি, আজকে সেই পরিবেশটা আবার ফিরে আসছে। খেলার মাঠে উত্তেজনা থাকবে, এটাই আকাঙ্ক্ষিত। কারণ আপনি যদি ইউরো কাপ দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেন, আপনি কোপা আমেরিকা কাপ দেখেন, আপনি যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখেন, প্রত্যেকটা জায়গায় সেখানে উত্তেজনা রয়েছে। ইন্ডিয়ান ফুটবল লিগে উত্তেজনা রয়েছে। তো খেলাধুলাতে উত্তেজনা থাকবে, এটাই এক্সপেক্টেড, দিস ইজ নাথিং নিউ। তবে উত্তেজনা যেন কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে ঐক্যকে, নিজেদের মধ্যে যে আমাদের যে বন্ডিংস, তার মধ্যে যেন বাধাপ্রাপ্ত না হয়, শত্রুতা যেন তৈরি না হয়, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আমাদের কাজ করতে হবে, আরও সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আলোচনার পর বেরিয়ে এলে তারপর বলা যাবে যে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা কী দিক নির্দেশিত হচ্ছে। ক্রীড়া দপ্তরে একটা প্রশ্ন ছিল, কি পরিকল্পনা রয়েছে? আমি মন্ত্রী হওয়ার পরই আমার একটা ইচ্ছা ছিল, এবং আপনারা জানলে খুশি হবেন যে আগামী 22 তারিখে নর্থ ইস্টার্ন ফুটবল যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কর্মকর্তারা আসছেন, আমার সঙ্গে মিটিং করবেন। আমি ত্রিপুরা ফুটবল লিগ নামে নর্থ ইস্টার যে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটের পার্টিসিপেশনের মাধ্যমে ত্রিপুরা ফুটবল লিগ নামে একটা খেলা চালু করতে চাইছি। তো সেটা কতটুকু করা যাবে সে বিষয়ে আলোচনা হবে, কিভাবে করা যাবে, তার ব্যয় কতটুকু হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার বাইরেও মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন রতনবাবু যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা যেটা জোর দিতে চাইছি বা আমি ব্যক্তিগতভাবে, যে পরিকাঠামোগত উন্নয়ন যদি আমরা করতে না পারি তবে খেলোয়াড়রা বেরিয়ে আসবে না। তাই ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা জোর দিয়েছি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্সে এবার আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমাদেরকে 4খানা দিয়েছেন অ্যাস্ট্রোটার্ফ সিনথেটিক 20 কোটি টাকা, যেটা রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। অলরেডি খোয়াইতে কাজ চলছে, উদয়পুরে উদ্বোধন হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরও 3টা দিচ্ছেন। সর্বসাকুল্যে আমরা ফুটবলের উপর জোর দিচ্ছি, আমরা জিমনাস্টিকের উপর জোর দিচ্ছি। দশরথদেব স্টেডিয়ামে 7 কোটি টাকা ব্যয় করে সেখানে জিমনাস্টিকের, সেখানে ট্র্যাক হচ্ছে। সমস্ত কিছু মিলে আমাদের বিশ্বাস যে আমাদের এই সরকার আগামী দিনে পরিকাঠামোগত উন্নয়ন করতে পারবে এবং মানুষকে বা যুব সমাজকে খেলার দিকে সেখানে মনোনিবেশ করাতে সহযোগিতা করবে। কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের সরকার ঘোষণা করেছে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এবং নেশার বিরুদ্ধে যদি সফলতা আনতে হয় যুদ্ধ ঘোষণা করে, তবে খেলাধুলাই হচ্ছে একমাত্র হাতিয়ার, যেটার মাধ্যমে আমরা যুব সমাজকে মোটিভেট করতে পারবো এবং আগামী দিনে আমাদের লক্ষ্যকে আমরা বাস্তবায়িত করব। স্যার, ফুটবল নিয়ে তো আপনাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, কিন্তু ইদানিং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ফুটবলকে ঘিরে আমরা লক্ষ্য করছি। বিস্তারিতভাবেই বলেছেন আপনাদেরকে, মিডিয়া বন্ধুদেরকে। আমাদেরকেও এই উদ্দেশ্যেই ডাকা হয়েছে, কারণ আপনারা জানেন সামনে বাজেট। এখানে মন্ত্রীরা এবং রাজ্যের যারা বিজেপি এবং আইপিএফটির যে বিধায়করা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে দুপুর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন কোন কোন বিধানসভায় বিধায়কদের এবং মন্ত্রীদের বিধানসভায় কী ডেভেলপমেন্টাল কাজ করতে হবে, কী প্রতিশ্রুতি ছিল, কতটুকু করা যাবে, বাজেটারি প্রভিশন কী রয়েছে, কি করলে আগামী দিনে ভালো হবে, আমাদের প্রতিশ্রুতি সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কারণ সামনে আমাদের নির্বাচনও রয়েছে, সমস্ত কিছু দিক থেকে বিচার করেই আলোচনা হবে। তো
তো মাননীয় শিক্ষামন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন, নতুন করে বলার কিছু নেই। আমিও নতুন এসেছি, আপনারা দেখছেন। গিয়ে ভেতরে আলোচনা করার পর আমরা কি আলোচনা হয়েছে সে বিষয়ে আপনাদের দেখা। মন্ত্রী না বিধায়ক হিসেবে কেমন কাজ হয়েছে আপনার বিধানসভাতে? মন্ত্রী হিসেবে বলছেন, বিধায়ক হিসেবে কি কেমন কাজ? দেখুন, একটা রয়েছে প্রশাসনিকভাবে যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো পঞ্চায়েতের মাধ্যমে, আরবান বডিজের মাধ্যমে যেটা ডিস্ট্রিবিউশন হয়, এবং এতে করে ত্রিপুরাতে রেকর্ড সংখ্যক কাজ হয়েছে। ঘর থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে, প্রতিটা ক্ষেত্রে সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ পাওয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রেকর্ড সংখ্যক কাজ হয়েছে। তার বাইরে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমার হাতেও রয়েছে। আমার বিধানসভায় আগামী দিনে আরও কী করতে হবে, কী কী হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিশ্রুতি কী ছিল নির্বাচনের আগে জনগণের কাছে, সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, আগামী দিনে কী করলে কি করার প্ল্যান রয়েছে আপনার এলাকায়? রয়েছে অনেক কিছু রয়েছে, সেগুলো বিস্তারিত রাস্তাঘাট, মহকুমা হাসপাতালের সুযোগ সুবিধা, আমাদের পানীয় জলের যে সমস্যাগুলো ছিল সমস্ত কিছু তুলে ধরেই আমরা কাজ করতে চাইছি, এবং আগামী দিনে সেগুলো পূর্ণ করেই আমরা নির্বাচনে যাবো। বললেন উপনির্বাচনের জন্য কি প্রস্তুতি এবং কি ভাবনা চিন্তা চলছে পার্টি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমি যতটুকু বুঝি আপনাকে বলেছি যে বর্তমান সময়ে কংগ্রেস বিজেপি দল থেকে যারা কংগ্রেসে গেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাতে করে কমিউনিস্ট পার্টি অক্সিজেন ফেলছে। যে কমিউনিস্ট পার্টি মানে গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য চিন্তা করছিল, তারা দেখবেন যে তাদের সেখানে যাওয়ার পর তারা অক্সিজেন নিতে শুরু করেছে, সারা রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং তাদের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে বামপন্থীরাও তাদের কাছে উচ্ছুত নয়। আমার প্রশ্ন যে যারা কংগ্রেস দল ত্যাগ করেছিল সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেসে থেকে হবে না বলে, আজকে তারা রাতারাতি কংগ্রেসটা ভালো হয়ে গেল, কংগ্রেসে আবার যোগ দিলেন। এতে করে কমিউনিস্ট পার্টির লাভবান হবে, এবং ওনারা বক্তব্যে পরিষ্কারই করেছেন যে কমিউনিস্ট পার্টি তাদের কাছে উচ্ছুত নয়। সুতরাং পশ্চিমবঙ্গে যে জিনিসটা হয়েছে, কংগ্রেস এবং কমিউনিস্ট সেই লালমালার আবর্তে চলে এসেছিল, যাকে বিরোধিতা করে কংগ্রেস দল থেকে সেদিন তারা বেরিয়ে গেছিল, আজকে সেই দলে চলে গেছে। পশ্চিমবঙ্গের মতোই রাজ্যের মানুষ আগামী দিনে উচিত শিক্ষা দেবে, উচিত জবাব দেবে বলে আমরা মনে করি। হবেই সেটা, বা একটা নিয়ম মাফিকই করতে হবে। যখন নির্বাচন কমিশন ঘোষণা দেবে তখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি নির্বাচনের জন্য, এবং জয় আমাদেরই হবে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর পর সিপিআইএমকে ক্ষমতা থেকে সরিয়েছে। বিগত দিনে কংগ্রেস দল সিপিএমের সঙ্গে ত্রিপুরায় কুস্তি করেছে, সর্বভারতীয় স্তরে তাদের দোস্তি ছিল। রাজ্যের মানুষকে আমরা কখনো বোঝাতে সক্ষম হইনি, কিন্তু পরবর্তী সময় মানুষ বুঝে গেছে এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই সরকারকে পেছনের দরজা দিয়ে টেনে নামানোর চক্রান্ত শুরু হয়েছে। যারা একসময় বলতো যে কমিউনিস্টের সঙ্গে লড়াই করতে গিয়ে কংগ্রেসকে দিয়ে হবে না, আজকে তারা আবার সেখানে কংগ্রেস চলে গেছে বিজেপিকে অচ্ছুত বলে, বিজেপি দিয়ে হবে না বলে। কারণ বিজেপি 25 বছর পর সরকারটাকে পরিবর্তন করেছে, মানুষকে মুক্তির স্বাদ, স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। তো আজকে এই যে পরিবর্তন, মানুষ এটা মেনে নিতে পারছে না যে দল পরিবর্তনের কথা বলছে। তাই আমাদের বিশ্বাস, আমাদের জয় অবিসম্ভাবী, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলে গেছেন, রেজাল্টই বের হবে। আগামী দিনে সারা দেশের রাজনৈতিক কী পরিবর্তন হয় 10 তারিখই সেটা পেয়ে যাবেন ভারতবর্ষে, উত্তরপ্রদেশ এবং অন্যান্য ছোট ছোট রাজ্যের নির্বাচনী ফলাফল দিয়ে। এবং তার পরবর্তী সময় ত্রিপুরার যে উপনির্বাচনগুলো হবে তাতেও ফলাফল বলে দেবে যে আগামী দিনে রাজ্যের মানুষ কী চাইছে। আমরা মানুষের পাশে রয়েছি, মানুষের জন্য কাজ করছি। আগামী দিনে মানুষ, আমরা এমন কোনো কাজ করিনি যে মানুষ আমাদের থেকে সমর্থন প্রত্যাহার করবে। স্যার, আর কিছুদিন পর তো আপনাদের সরকারের 4 বছর পূর্ণ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই বৈঠকটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? আমি তো বললামই শুরুতে যে আমি জাস্ট এন্ট্রি নিচ্ছি, আলোচনা হোক, মাননীয় মুখ্যমন্ত্রী কী দিশা দেখাতে চাইছেন, আমাদের প্রজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আগামী 1 বছর তো আমাদের কাজ করতে হবে, আরও সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আলোচনার পর বেরিয়ে এলে তারপর বলা যাবে যে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা কী দিক নির্দেশিত হচ্ছে। ক্রীড়া দপ্তরে একটা আজকে কিসের জন্য আসা? আজকে সিএমের সাথে দেখা করতে, আমি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, মণিপুরে ছিলাম নির্বাচনী প্রচারে। সেখান থেকে আসলাম। সিএম সাহেব আমাদের এলাকার কী কী ডেভেলপমেন্ট কাজ হয়েছে এবং আগামী দিনে আরও কী কী করতে হবে তার একটা দেওয়া হচ্ছে। আমি আমার পক্ষ থেকে জানাবো, ডাকা হয়েছে কিসের জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি এসছি তার জন্য আর কি। যেগুলো করা হয়েছে সেগুলো জানাবো, আর আগামী দিনে আর কী কী করতে হবে এলাকার দীর্ঘদিনের চাহিদা যেগুলি আছে। আপনাদের সরকার তো আর কিছুদিন পর 4 বছর পূর্ণ করতে যাচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আজকের যেই বৈঠকটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? খুব তাৎপর্যপূর্ণ এই কারণে যে
আমাদের আর 1 বছর আছে। 1 বছরের মধ্যে আমাদের ভীষণ ডকুমেন্ট অনুযায়ী যে নির্বাচনের আগে আমিও আমার এলাকার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কী করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি, কতটুকু পারবো না, তার নিরিখে কাজ করা হবে। 4 বছর আজকের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। যে দাবি দাওয়াগুলি ছিল সেই প্রতিশ্রুতি পূরণে কৃষ্ণদন দাস কত শতাংশ কাজ করেছে? এলাকার দাবি অনুযায়ী আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রায় 75% কাজ করেছি। যেমন ধরুন সাব ডিভিশন ভিত্তিক এসে মানে কৃষি এগ্রিকালচারের যে বিষয়ে, আমার এলাকা কৃষি এলাকা, সেই এগ্রিকালচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সাথে মনে করুন সেচ ব্যবস্থার ডেভেলপমেন্ট, পানীয় জল, রাস্তাঘাট এগুলি করা হয়ে গেছে। এখন আমি নির্বাচনী প্রতিশ্রুতি যা দিয়েছিলাম, বলেছিলাম যে একটা আমাদের সীমান্ত হাট, এটা বামুটিয়া মানুষের দীর্ঘদিনের দাবি, প্রায় 30 বছরের দাবি। একটা সময় বামুটিয়া বাঁচাও কমিটি থেকেও সীমান্ত হাটের দাবি উঠেছিল। আর এখন আমিও বিধানসভায় বক্তব্য রেখেছি বা এটা প্রয়োজনীয়তা ফিল করছি, সে নিয়ে কথা হবে। আমাদের এখানে ফায়ার সার্ভিস নেই, ফায়ার সার্ভিসের জায়গা টাগা সব আছে কিন্তু এখনও হয়নি, সেই নিয়ে কথা হবে। আর এমনি বাকি সব ঠিকঠাক আছে। আমাদের এলাকায় যেটা কমিটমেন্ট ছাড়াও যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে, আমাদের এখানে একটা রাজার আমাদের বাঁধ ছিল, সেই রাজার বাঁধ এলাকা 3টা পঞ্চায়েতের কেন্দ্রবিন্দুতে সেটা ভারত দর্শন কার্ড ফ্রিতে জায়গা পেয়েছে, সেটারও কাজ হবে। আপনার কথায় বোঝা যাচ্ছে যে ট্যুরিজমের ডেভেলপমেন্ট করা হবে, প্রতিশ্রুতি ছিল আপনার এলাকায়, ওই অনুযায়ী অনেকটা বিভিন্নভাবে কাজ হচ্ছে। কিন্তু যারা বেরিয়ে গেলেন, যারা আজকের বৈঠকে আপনার তরফ থেকে আপনার বিধায়ক এলাকার জন্য কোনো ধরনের প্রস্তাব থাকবে কি? মানে হ্যাঁ, থাকবে। প্রতিশ্রুতি সীমান্ত যা ছিল হাট তা পূর্ণই হচ্ছে না, তাদের তার জন্য ফায়ার সবচেয়ে স্টেশন। বড় ক্ষোভ ছিল। এই ক্ষেত্রে